সভাপতি, জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ এবং জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, কুমিল্লা মহানগরী জামাত ইসলামীর আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা ৬ নির্বাচনী আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, অন্যান্য নেতৃবৃন্দ এবং জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আপনাদের দুটো পরিচয়। প্রফেশনালি আপনারা সাংবাদিক, আবার আমরা একই অঞ্চলের, একই এলাকার, একই পরিবারের মানুষ। সেদিক থেকে কুমিল্লা আসলেই আপনাদের সাথে একটি মত বিনিময়, দেখা সাক্ষাৎ হওয়া এটা খুব স্বাভাবিক মনে করি আমি, এবং সেই হিসাবে আজকে বলেছি যে সাংবাদিক বন্ধুরা যদি থাকে তাহলে আমরা একটু একসাথে দেখা সাক্ষাৎ করতে পারি। আপনারা জানেন অবশ্যই যে বাংলাদেশ একটি উত্তরণের জায়গার দিকে যাচ্ছে। সামনে একটি নির্বাচন। এই নির্বাচনটি একটি সাধারণ স্বাভাবিক 5 বছর পরের নির্বাচনের মতো নয়। দেশের একটা বিশাল পরিবর্তনের পরে একটি ব্যাপক আন্দোলনের ফসল হিসাবে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে এবং রাজনীতি এবং শাসনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এবং পুরা জাতি, তার সাথে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা এই নির্বাচন এবং এটার অপেক্ষায় আমরা আছি। কিন্তু যেন একটি নির্বাচন জনগণের এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অর্থবহ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন, এবং একটু অবাধ সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই নির্বাচনের আগে কয়েকটি বিষয় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা যে সংস্কার করেছি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো, এবং সংস্কারে আমরা অনেকটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে, এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন, অনীহা প্রকাশ করছেন। আমরা খুবই বিস্ময়ের সাথে প্রশ্ন করতে চাই, যদি আমরা সকলেই সংস্কারের ঐকমত্য পোষণ করি এবং আইনি ভিত্তি দেওয়ার যদি সুযোগ থাকে, আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, তাহলে এখনই এই সমস্ত সংস্কার গ্রহণ করতে এবং এর ভিত্তিতে
আগামী নির্বাচন পরিচালনা করতে সমস্যাটা কোথায়? যদি এমন হতো যে এগুলো কোনোভাবেই এই মুহূর্তে আইনি ভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়, তাহলে সেটা সকলেই আমরা মেনে নিতাম। কিন্তু আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন করা সম্ভব, আইনি এক্সপার্টরা এটা বারবার বলছেন। বাংলাদেশে এর অনেক উদাহরণ আছে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানা ভোট করেছিলেন, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না বা কনস্টিটিউশন ছিল না, এটা সাসপেন্ডেড। পরে যে উনি রাজনীতি আসলেন সেটাও ছিল না, প্রোক্লেমেশনের মাধ্যমে এটা হয়েছে। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। কারণ যদি সংস্কার নিয়ে গড়িমসি হয়, তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো ধাঁচে নিয়ে যাওয়ার একটি আশঙ্কা আছে। আমরা যে ভোরের আলো দেখছি সেটা আবার ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কাটি থেকে যাচ্ছে এবং এই কালো আধারে আবার সেই স্বৈরাচার, আবার ফেসিবাদ এখানে ঢুকে পড়া, রাষ্ট্র নেওয়ার সে আশঙ্কা আমরা করছি। সুতরাং আমরা মনে করি যারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বাধা সৃষ্টি করছেন, তারা মূলত স্বৈরাচারকেই সহযোগিতা করছেন প্রত্যক্ষভাবে এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে আমরা এটা মনে করি। মানুষের মনে নির্বাচনের সুষ্ঠুতার ব্যাপারে আরেকটি কারণে প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে 5ই আগস্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণা দিয়েছিলেন। আমিও ছিলাম, আমরা এটাকে ওয়েলকাম করেছিলাম। কিন্তু সেদিন রাতেই আবার 8টায় উনি আলাদাভাবে টেলিভিশন ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছেন। আমাদের কাছে প্রশ্ন তৈরি হয়েছে যে উনি কি সেই দিনেই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য কোনো বাধ্য হয়েছেন কিনা, সেই জিনিসটি আমাদের ভিতরে শঙ্কা তৈরি করেছে। আমরা আশা করি উনি এটা জাতির কাছে ক্লারিফাই করবেন, এটা পরিষ্কার করবেন। কেননা এটাই স্বাভাবিক ছিল যে 5ই আগস্টে যে জুলাই ডিক্লারেশন যেটা হয়েছে এটা হওয়া, এবং 8ই আগস্ট উনি ক্ষমতা নিয়েছিলেন। যদি উনি আর একটা টেলিভিশন ভাষণ দেওয়ার স্বাভাবিক ছিল 8ই অগাস্টেই ভাষণ দিয়ে উনি জাতির উদ্দেশ্যে নির্বাচনের তারিখটি দিতে পারতেন। কিন্তু একই দিনে দুইটি ঘোষণায় মানুষের ভিতরে একজন শঙ্কা তৈরি হয়েছে। তো আমরা মনে করি এটারও একটা ক্লারিফিকেশন দরকার। মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যদি শঙ্কা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা এই প্রশ্নটি থেকে যায়। যদি এই নির্বাচনগুলো গত স্বৈরাচার আমলের নির্বাচনের মতোই হয়, তাহলে দেশ আরও গভীর সংকটে পড়ে যাবে। সেই জন্য আমরা সমস্ত রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, ইলেকশন কমিশন সকলের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা খোলা মনে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কিভাবে হতে পারে, নির্বাচনের পূর্বের পরিবেশটি যেন অত্যন্ত সুন্দর হয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। এই জন্য আমি এর আগেও প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব নির্বাচনটি যাতে সুষ্ঠু হয়, সঠিক হয়, পরিবেশ ভালো থাকে, সেই জন্য আপনি রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করা শুরু করুন। আমি এও আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলগুলোর প্রতি যে আসুন আমরা পারস্পরিক নিজেরাই ইন্টার পার্টি ডায়ালগ যাকে বলে, আন্তর্দলীয় সংলাপ, সেই সংলাপ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা এক একটি পার্টি আলাদা হতে পারে, আবার অনেকগুলো পার্টি মিলেও আমরা রাউন্ড টেবল করতে পারি। কারণ আলোচনাটা আমাদের ভিতরে অত্যন্ত অপরিহার্য, যাতে করে আমাদের বিভিন্ন দলের ভিতরে যে আস্থার সংকট আছে
সেটা দূর হওয়া দরকার, সংশয় আছে সেটা দূর হওয়া দরকার। আমরা মনে করি বর্তমান কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট এবং মেইন প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তারা সকলে ওপেন মাইন্ডে নির্বাচন এবং পরিবেশ নিয়ে আলোচনা করে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে সকলে এগিয়ে নিয়ে যাব এবং নির্ধারিত সময় যাতে নির্বাচন হয় সেই ব্যাপারে আমরা সার্বিকভাবে এক হয়ে আমরা পরস্পর সহযোগিতা করব এবং সরকার, রাজনৈতিক স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন সকলে মিলেই আমরা একটা অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে একটি বিষয় শুধু আপনাদেরকে কথা বললাম, আমরা রিফর্মস কমিটির সাথে যোগাযোগ রাখছি এবং সেখানেও আমরা পর্যালোচনা করেছি যে এটাকে আইনগত ভিত্তি কীভাবে দেওয়া যায়। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই একটা বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়ে আমরা একটা এক্সপার্ট কমিটি করেছি এবং সে এক্সপার্ট কমিটি কাজ করছে এবং আমাদেরকে তারা রিপোর্ট সাবমিট করেছে। সেখানে স্পষ্টভাবেই এই পরিস্থিতিতে আইনগতভাবে সংস্কার গ্রহণ করে তার ভিত্তিতে কিভাবে নির্বাচন হতে পারে তারা স্পষ্ট রূপরেখা দিয়েছেন। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমরা এই রূপরেখা জামাতের পক্ষ থেকে আগামীকালেই ইনশাআল্লাহ আমরা পেশ করব এবং প্রয়োজনে আমরা সংস্কার কমিশনের সাথে আমাদের এক্সপার্টদের একটা বৈঠক আমরা আয়োজন করার চেষ্টা করব। আমরা আশা করি আমাদের এই সহযোগিতা আমাদের এই সহযোগিতা রিফর্মস কমিটি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। স্থানীয়ভাবে আমাদের কুমিল্লায় কতগুলো মেজর প্রবলেম আছে। এক হচ্ছে এই শহরে জলাবদ্ধতা আছে, ড্রেনেজ সমস্যা আছে, যানজট আছে মারাত্মকভাবে। কারণ আমি কান্দিরপাড় থেকে এই জায়গায় আসতে অনেক সময় 45 মিনিট সময় লেগে যায়, ম্যাক্সিমাম 5 মিনিট লাগার কথা। সুতরাং জলাবদ্ধতা এবং যানজটের ব্যাপারে প্রশাসন উদ্যোগ নেবেন, আমি সে দাবি জানাচ্ছি। আমাদের মেজর 3টি দাবি এই অঞ্চলের জন্য আছে। একটা হচ্ছে গোমতী বাঁধটা এই অঞ্চলের জন্য একটা বিরাট থ্রেট। এটাকে আরও স্ট্রেংথেন করে এটা একটা পার্মানেন্ট সলিউশন হওয়া অত্যন্ত জরুরি। 2 হচ্ছে আমাদের বিভাগ করার যে বিষয়টি আছে, আমরা ইতিমধ্যেই বিভাগ নিয়ে আমি সরকারের সাথে কাজ করতেছি, সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা বলতেছি এবং কুমিল্লার যারা উপদেষ্টা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। আমরা একসাথে বলবো এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। এই সরকার থাকতেই সে উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করছি। এমনকি আমরা যে রিফর্মস কমিটি করেছি সেই রিফর্মস কমিটির ভিতরেও কুমিল্লা বিভাগ হওয়ার বিষয়ে আমরা এটাকে সেখানে ইনক্লুড করেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ যে অংশতে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি সেই সংস্কার প্রস্তাবে কুমিল্লা অনতিবিলম্বে বিভাগ ঘোষণার প্রস্তাবটিও সেখানে আছে এবং এটা গৃহীত হয়েছে। সেখানে বিমানবন্দরের ব্যাপারেও আমরা কাজ করছি, তবে আগে আমি আশা করি বিভাগ হবে এবং পর্যায়ক্রমে বিমানবন্দরটাও আমরা এখানে চালু করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন? ওটা আপনি বলুন। জি, আমাদের মহানগরী আমির এবং নির্বাচন প্রার্থী একটা কথা বলবেন না। আমি মনে করি ইনশাআল্লাহ নির্বাচন যথাসময়ে হবে, কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য কিছু যে সমস্ত অবস্টেকেলগুলো আছে আমি মনে করি সরকার যদি সিনসিয়ার হয় তাহলে সেগুলো দূর করা সম্ভব এবং তখন নির্বাচনের ব্যাপারে আর তেমন কোনো প্রতিবন্ধকতা থাকার কোনো সুযোগ দেখি না। এবং নির্বাচন আমাদের হইতে হবে, নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে। এই যে হইতে হবে এটার যে সমস্ত কারণের সংখ্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে সেগুলো দূর করার দায়িত্ব এই সরকারের, এবং যারা সংস্কার ছাড়া তো নির্বাচন হয়ে কোনো লাভ নাই। সুতরাং যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছেন এর দায়িত্ব তাদের। আমরা অবশ্যই সংস্কার চাচ্ছি আগে এবং এই সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচন চাচ্ছি। আমরা 14 গ্রামকে তো সদর দক্ষিণের সাথে সংযোগ করেছে নতুন করে। আমাদের 14 গ্রামবাসী আমরা মনে করি 14 গ্রাম আলাদা থাকলেই ভালো। তো সেই হিসাবে আমরা অবজেকশন দিয়েছি, সরকার কী সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখছি। কুমিল্লার আরও কয়েকটি আসনে এরকম একটি সমস্যা আছে এবং সারা দেশে
প্রায় 39টি আসন নিয়ে সমস্যা আছে। তা আমরা সারা দেশের আমাদের আসনগুলো নিয়ে যেখানে যেখানে আপত্তি দরকার সেটা আমরা দিয়েছি ইলেকশন কমিশনে। আর কুমিল্লা অঞ্চলের সব জায়গা থেকেই একটা আপত্তি আছে, তারা শুনানি হবে, আমরা সেটা চেষ্টা করতেছি। আমাদের পক্ষ থেকে 7 দফা দেওয়া হয়েছিল সরকারকে, এই 7 দফার মধ্যে কাছে ক্লিয়ার করেছে নির্বাচন। এই নির্বাচনকে মানে প্রধান উপদেষ্টা বা নতুন সরকার কতটুকু গ্রহণযোগ্যতা দিয়েছে বা মেনে নিয়েছে আমার মনে হয় যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা তো পিয়ারকে মেনে নেওয়ার একটি নৈতিক জায়গা থেকে বাধ্যবাধকতা আছে। কারণ ইতিমধ্যে যে সার্ভে হচ্ছে সুজনের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে, সেখানে 71% লোক পিয়ার চাচ্ছে। তা আমরা আশা করি, কারণ পিয়ার হচ্ছে সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচন, যেখানে যে দল যতটা ভোট পাবে প্রত্যেকটা ভোট হিসাব করেই পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিত্ব পাবে। 2 হচ্ছে পিয়ারের মাধ্যমে আর স্বৈরাচার তৈরি হবে না। এই সিস্টেমে কেউ 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি এত পপুলার পার্টি হয় পাবে, তখন তো এটা জনগণের এই একটা অংশ হয়ে যাবে। সুতরাং স্বৈরাচারে যাতে ব্যাক করতে না হয়, সেজন্য পিয়ার ইজ দ্য বেস্ট সিস্টেম। আর 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের অভিজ্ঞতা কি, নির্বাচন সুষ্ঠু হয় না, কিন্তু পিয়ার হলে এটা সুষ্ঠু হবে। কারণ কেউ কেন্দ্র দখল করবে না, টাকা দিয়ে কিনবে না, তার নিজস্ব কোনো লাভ নাই সেই কারণে। তা আমরা আশা করি সরকার পিয়ার সিস্টেম গ্রহণ করি আগামী নির্বাচন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের আমির সাহেব একটা দাবি কি পুলের ব্যাপারে? যে আমি আপনাদের সামনে আমাদের প্রধানমন্ত্রীর সামনে রেখে একটি নতুন দাবি পেশ করতেছি। বিশেষ করে গোমতী নদীর পাড়ে যে চাঁদপুর যাওয়া যে ব্রিজটা, এই ব্রিজটা যদি সংস্কার না হয়, এটা যদি ডবল করা না হয়, তাহলে ওই দিকে যে পাঁচতবি এবং আমনতুন ইউনিয়নের যে বাসিন্দাদের দুর্ভোগ, একটা গাড়ি উঠলে আর একটা গাড়ি কোনো অবস্থায় পাস হতে পারে না। কোনো রকমে যদি এরকম হয়, তাহলে পুরো ব্রিজের উপরে অনেকগুলো তারপর যানবাহন এসে সমস্যা সামিল হয়। অর্থাৎ একটা অবস্থান যাইতে পারে, এটাকে ডবল করার প্রস্তাব নিয়ে আপনাদের সামনে করলাম। এটাকে ভেঙে নতুন করে সংস্কার করে বড় আকারে। আরেকটা হচ্ছে কুমিল্লার যে আমাদের শহর থেকে চতুর্দিকে যে যাতায়াতের রাস্তাগুলো, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটগুলো সবগুলি চলাচলের অবস্থা উপযোগী অবস্থায় নাই। আমি ডিসিপিকে বলেছি, আজকে আপনাদের সামনে বলতে চাই, অতি সত্বর যার যার সীমানায় জেলা পরিষদ, সিটি কর্পোরেশন যার যার সীমানার মধ্য দিয়েই যাতে করে আমাদের ইউনিয়ন পর্যায়ের রাস্তাগুলো, শহরমুখী রাস্তাগুলো যেন সুন্দর করে তারা সাজাতে পারেন, এটা আমি অনেক পেশ করছি। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে এই দেশটা যাতে মৌলবাদীদের চলাচলে অবতীর্ণ না হয় এবং দক্ষিণপন্থী মৌলবাদীদের উত্থান, কেউ কেউ খুব আতঙ্কিত হয়ে পড়েছেন, এ সমস্ত কথা আমরা আগে পতিত স্বৈরাচার এবং পতিত ফেসিবাদের যারা প্রতিনিধিত্ব করত আওয়ামী লীগ, তাদের কাছ থেকে শুনতাম। তা এখন দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের সেই বক্তব্যটি আমরা এখন বিএনপির নেতৃবৃন্দের মুখে শুনতে পাচ্ছি। এটাই আমাদের বক্তব্য। 2 নম্বর হচ্ছে ওনারা কাকে বোঝাতে চেয়েছেন, এর জবাব তো ওনারা দিতে পারবে, এটা আমাদের জবাব নয়। তবে আওয়ামী লীগ ইসলাম, যারা মুসলমান ছিল, যারা নামাজ পড়তো, যারা রোজা রাখতো, যারা দাঁড়ি রাখতো, যারা ইসলামী আদর্শে ফিলোসফিতে বিশ্বাস করত বা করে, তাদেরকেই মৌলবাদী হিসাবে চিহ্নিত করতো আওয়ামী লীগ। তো এখন যারা বলছেন তারা যদি তাদেরকে বুঝান, তো তাহলে তো এটা আওয়ামী লীগের মতোই হয়ে গেল। আর যদি ভিন্ন কাকে বুঝান, তাহলে বিভ্রান্তি দূর করার জন্য সেই ক্লারিফিকেশনটা ওনাদের দেওয়া উচিত। কারণ ওনাদের এই বক্তব্যে জাতি কিছুটা আতঙ্কিত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। আমি খুব জরুরি কাজ করে
আমি একটু বুঝতে পারছি না, মুখে বল। যমুনা জি, প্রথম কথা হচ্ছে বিএনপির নিশ্চিত বিজয়, এটা জানার উপায়টা কি? এখনো তো ভোট হয় নাই। তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে, তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে, যে মেকানিজমে তাদেরকে জিতে দিবে, তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তা আমরা জানি না কি মেকানিজমে বিএনপি বলে যে তারা বিজয়ী হবে নিশ্চিতভাবে। আমরা এটা দাবি করি না, কারণ আমরা জানি যে জনগণই ভোট দিয়ে যাকে বিজয় করা তারাই বিজয়ী হবে। আর কেউ যদি ভোটের আগে নিশ্চিত হয়ে যেতে চান, তাহলে তো বোঝা যায় যে 2018-24 14 মতো একটি নির্বাচন করার জন্য আবার পুনরায় পায়তারা করছে। আমি পরিষ্কার বলতে চাই যে এই ধরনের নির্বাচন করার যদি কারো পরিকল্পনা থাকে এবং সেরকম একটি নির্বাচন করার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশে বিপর্যয় হবে। যারা করবে তারাও স্বৈরাচারের মতো এই দেশের রাজনীতিকে বিদে হবে, এতে কোনো সন্দেহ নেই। মাইক লাগবে না, মুখ সামনে। যদি পিআর পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার না যায়, তাহলে আপনারা নির্বাচন যাবেন কিনা? আমরা পিআর পদ্ধতিকেই উত্তম পদ্ধতি মনে করছি এবং সেই জন্যই আমরা দাবি পেশ করছি এবং জনমত তৈরি করার জন্য চেষ্টা করছি। যদি সরকার না যায়, এটাই আমাদের জবাব। আরেকটা হচ্ছে যে সংসদীয় আসনে 14 জন সদস্য, এটা বলছে কথা এসে গেছে। এটা আপনার মানে না, যদি সরকার অব্যাহত রাখে তাহলে আমরা এটাকে নিয়েই নির্বাচন করব, এখানে তো কোনো আর ব্যর্থ করার কিছু নেই। জি, আমরা তো ল অ্যাবাইডিং রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তার চেয়েও আর একটু উপরে বিশ্বাস করি। মাহাতির বলেছিলেন, ডক্টর মাহাতি একটা বক্তব্যে, যে আমি আইনের শাসনে বিশ্বাস করি না। আমরা যারা উপস্থিত ছিলাম আপনাদের চোখ বড় হইল যে তাহলে উনি কৃষি বিশ্বাস করে, আইনের শাসন না হলে উনি কি জাঙ্গালের শাসনে বিশ্বাস করে? উনি আমাদের ভুলটা দূর করে দিলেন উইদিন এ ফিউ সেকেন্ডস। উনি বলল যে আমি ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করি, কারণ আইন অনেক সময় ন্যায় বিচারকে নিশ্চিত করে না। তো ন্যায় বিচারের শাসন অ্যাবভ রুল অফ ল। তো জামাত ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে, আপাতত আইনের শাসনে বিশ্বাস করে। জি, প্রথম কথা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সেই ফেসিবাদের এই দোসর। সুতরাং আমি মনে করি না যে জনগণ জাতীয় পার্টিকে গ্রহণ করবে এবং জাতীয় পার্টির মাধ্যমে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। এগুলো হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক এক ধরনের পর্যালোচনা, বাস্তবতার সাথে এটা কোনো মিল নাই। 2 নম্বর হচ্ছে আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সকলে মিলেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা নির্বাচন করার জন্য চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিতে ইনক্লুডেড হওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি আগেই বলে দিয়েছি। এটার বাইরে যত আছে, এনসিপি আছে, ইসলামী দল আছে, আমাদের অন্যান্য ন্যাশনালিস্ট দল আছে, সকলকে নিয়েই আমরা একটা নির্বাচনী সমঝোতা ভিত্তিতে অংশগ্রহণ করার জন্যে আমরা চেষ্টা করতেছি। একটা বক্তব্য দিয়েছিলেন, ধর্মীয় বা রাজনৈতিক জঙ্গিবাদ জামাত ক্ষমতায় গেলে প্রতিহত করবে। ঠিক আছে, এই বিষয়টা জি, আসলে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজম তো কোনো দেশের জন্য কল্যাণ নয় এবং ইসলামিতে এটা কোনো স্থান নাই। বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের জঙ্গিবাদকে বা এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেয় না, প্রশ্রয় দিবে না, এখনও দিচ্ছে না, আগামীতেও এ ধরনের কোনো সুযোগ হবে না। বরং জামাত ইসলামী ক্ষমতা আসলে জঙ্গিবাদ এখানে একেবারেই নিঃশেষ হয়ে যাবে, কারণ তারা ইসলামের নামে যারা করে, তারা যখন ইসলামের আসল রূপটা জনগণ দেখতে পাবে, তো তখন আর সেখানে তাদের কোনো একটা সাথে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে নানাভাবে জঙ্গিবাদের আক্রমণের কথা বিভিন্ন পত্রপত্রিকা লেখে আমরা করছি। আমরা মনে করি এই দেশবাসীকে আমি সচেতন করতে চাই, এ ধরনের কোনো ধরনের আক্রমণ বা হামলা যাতে হতে না পারে, আমাদেরকে চোখ কান খোলা রাখা দরকার
এবং এ ধরনের কোনো ইনফরমেশন আমরা যদি থাকে তাহলে ল এনফোর্সিং অথরিটিকে এটা তড়িৎভাবে ইনফর্ম করা এটা অত্যন্ত জরুরি।